রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে দেখি মৌ আমার রুমে আসলো। আমি মৌকে দেখে শোয়া থেকে উঠে বললাম, তুমি এত রাতে আমার রুমে? জামিল: আসলাম কেন, কোনো সমস্যা? মৌ: অনেক সমস্যা। তাড়াতাড়ি তুমি আমার রুম থেকে যাও, না হলে আমি ছোট আব্বুকে বলে দিব। হা হা হা, বলো সমস্যা নেই, আমি আজকে তোমার কাছেই থাকবো। হায় আল্লাহ, এই মেয়ে বলে কি? কত বড় কথা, তুমি আমার কাছে থাকবে? কেন, থাকলে কি হয়? তুমি যাবে না কিনা বলো। আরে বাবা, আসলাম তোমাকে একটা খবর দিতে। মৌ: কি খবর বলো। জামিল: বড় আব্বু কল করে আব্বুকে বলেছেন আগামী সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দেবেন। ও, এত তাড়াতাড়ি? কিন্তু আব্বু আম্মু কানাডা থেকে না আসলে যে আমি বিয়ে করব না। আরে পাগল, তারা আসবেন। আগামী পরের দিন সকালের ফ্লাইটে তারা আসছেন। ও, তাহলে ভালোই হলো। আচ্ছা, এখন যাও। আরে বাবা, যাচ্ছি, আর মাত্র কয়েকটা দিন, তারপর দেখবে এই মৌকি জিনিস। এই জামিলও কি জিনিস তা দেখাবো বাসর ঘরে। হেসে হেসে: বাসর ঘর লাগবে না, এখন কি করবে করো। হ্যাঁ, সত্যি করব। সত্যি বলছি। এতক্ষণ আমি খাটের মধ্যে বসেছিলাম আর মৌ দাঁড়িয়ে ছিল, তাই এখন আমি খাট থেকে উঠে মৌয়ের কাছে গেলাম। আচ্ছা, এখানে না বাইরে আসো। জামিল: বাইরে অনেক ঠান্ডা, এখানেই করো, বেশি কিছু না, একটা কিস মাত্র। মৌ: ও তাই, তাহলে তো বাইরে আসতে হবে। আচ্ছা, বাইরে এসো। মৌ সামনে আর আমি মৌয়ের পিছনে দিয়ে রুম থেকে বাহিরে বের হচ্ছি। যখন মৌ রুমের বাহিরে গেল, তখন আমি ভেতরে থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। এবার ইচ্ছা মতো কিস করে যাও। জামিল: কুত্তা, বিড়াল, সাদা বিড়াল, কালা বিড়াল, দরজা খোল বেটা। বাহ বাহ, তুমি তো খুব ভালো বকা দিতে পারো। একবার দরজাটা খোল, তারপর দেখবে কি করি। দরজা খোলার জন্য তো আর লাগাইনি, মনে থাকে যেন, কালকে দেখে নিব। আচ্ছা, দেখা যাবে। দেখা যাবে বেটা সাদা বিড়াল। আমি গেলাম। মৌ চলে গেল আর ওর বকা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমাকে কোনোদিন তুই করে কথা বলেনি, আর আজকে অনেক বকা দিল। আসলে যে যাকে সত্যিকারের ভালোবাসে সে তাকে অনেক বকাঝকা করে, আবার দিন শেষে এক হয়ে যায়। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন মাহিন কল দিল। হ্যালো দোস্ত জামিল: কি রে, কোথায় তুই? মাহিম: আমি বাসায় আছি, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তাড়াতাড়ি আয়, আমি আমাদের বাসার নিচে। আচ্ছা থাক, আসছি। রুমের দরজা খুলে বাহিরে আসলাম। বাহিরে এসে সিঁড়ির দিকে চেয়ে দেখি নিশি আমার দিকে আসছে। এই ভাইয়া, তুমি কালকে আমার জন্য চকলেট নিয়ে আসোনি কেন? নিশি: ও সরি রে বোন, আমার মনে ছিল না, আজকে আসার সময় নিয়ে আসবো। জামিল: বেশ করে আনবে। আর আপু তোমাকে ডাকছে নাস্তা করার জন্য। ছোট আম্মু আর ছোট আব্বু কোথায়? তারা একটু নানুর বাসায় গিয়েছেন, নানু অসুস্থ, তাই দেখার জন্য। খাইছে রে। এখন যদি নাস্তা করতে যাই তাহলে মৌ আমাকে আস্ত রাখবে না। গত রাত্রে মৌ বলেছিল যে আমাকে সে দেখে নিবে। মনে মনে: কি হলো ভাইয়া, আসো। নিশি: আচ্ছা নিশি বোন আমার, তুমি যাও, আমি আসছি। জামিল: আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি আসো। নিশি চলে গেল আর আমি তাদের রুমে না গিয়ে বাইকটা নিয়ে তাড়াতাড়ি মাহিনের বাসার নিচে চলে আসলাম। সেখান থেকে মাহিনকে নিয়ে একটা হোটেলে নাস্তা করে অফিসে আসলাম।
অফিসে এসে মাহিনের কাছ থেকে সকল কাগজপত্র নিলাম আর অ্যাডভান্স 60,000 টাকা দিলাম। মাহিন টাকা দেখে বলল, এই এত টাকা দিলে কেন আমাকে? মাহিম, দিলাম, আজকে থেকে তুই আমার অফিসের ম্যানেজার আর তোর বেতন হলো 60,000 টাকা। জামিল, সত্যি বলছিস বন্ধু? ধ্যাত, আমি তোর বন্ধু না, আমাকে আজ থেকে ছাড় বলে ডাকবে। কি, তোকে সত্যি ছাড় বলে ডাকবো? ডাকবে। আচ্ছা ছাড়, এখন বলেন আমি কি করতে পারি? হা হা হা, ধ্যাত পাগল, তুইও সত্যি সত্যি আমাকে ছাড় বলে ডাকলে? তুই তো বললে তাই। আরে পাগল, আমি এমনিতেই মজা করলাম। তুই আমাকে সব সময় বন্ধু ভেবে কথা বলবি। আচ্ছা বলবো, এখন বল আমার কাজ কি? তোর কাজ বুঝিয়ে দিচ্ছি। রাফি সাহেবকে ডাক দিলাম আর বললাম মাহিমকে যেন তার কাজ বুঝিয়ে দেয়। রাহিব সাহেব মাহিমকে নিয়ে তার কেবিনে চলে গেলেন আর আমি আমার কেবিনে বসে বসে কাজ করছি। একটু পর আমার ফোনে কল আসলো। ফোনের দিকে চেয়ে দেখি মৌ আমাকে কল দিচ্ছে। রিসিভ করলাম। হ্যালো জামিল, নাস্তা করে গেলে না? মৌ, ও আসলে অফিসের সময় হয়ে গেছে তাই নাস্তা করতে পারিনি। হ্যাডা মিথ্যে কথা, তুমি আমার সাথেও মিথ্যে কথা বলো। আরে মিথ্যে না, সত্যি বলছি। জানি কিরকম সত্যি বলছো। কি এমন দোষ করলাম যার জন্য নাস্তা না করে চলে গেলে? কত কষ্ট করে তোমার জন্য নাস্তা বানালাম আর তুমি আমাকে না বলে অফিসে চলে গেলে। কান্না ভেজা কণ্ঠে, ওই জান পাখি, আমি তো জানতাম না যে তুমি নাস্তা বানিয়েছো। আচ্ছা আর এরকম হবে না। তাড়াতাড়ি বাসায় আসিও, বাহিরে কোথাও যাবে না। পাগলিটা আমাকে খুব ভালোবাসে। যে মেয়ে কখনো চিকেনে ঢুকেনি সে আমার জন্য নাস্তা বানালো আর আমি তাকে নাত বলে অফিসে চলে আসলাম। সত্যি পাগলিটা হয়তো খুব কষ্ট পেয়েছে। যাই হোক, অফিসে কাজ করতে করতে প্রায় 3টা হয়ে গেল। তাই মাহিনের কেবিনে চলে আসলাম। সেখান থেকে মাহিনকে সাথে নিয়ে জারিনদের বাসায় চলে গেলাম। কিন্তু জারিনের বাবা এখনো অফিস থেকে বাসায় আসেনি। আজকে রাত 8টা হবে বাসায় আসতে। তাই আমি আর মাহিন চলে আসলাম। আসার সময় জারিনকে আর জারিনের আম্মুকে মাহিনের চাকরির খবরটা দিয়ে আসলাম। তারা বলেছে কালকে যেন মাহিনের আব্বু আম্মু তাদের বাসায় যায়। আমি বাসায় এসে দেখি নিশি ডাইনিং রুমে বসে আছে। তাকে কতটা চকলেট দিয়ে জিজ্ঞেস করলাম, নিশি বোন, ছোট আব্বু কোথায়? জামিল, তারা আজকে আসবেন না, নানু নাকি আসতে দিচ্ছে না। নিশি, ও আচ্ছা, মৌ কোথায়? মৌ আপু ওর রুমে শুয়ে আছে। তুমি নাস্তা করে যাওনি বলে আপু সকাল থেকে এখনো কিছু খায়নি। আমি সোজা মৌয়ের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মৌ শুয়ে আছে। আমাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কয়েকবার ডাক দিলাম আমার দিকে তাকানোর জন্য, কিন্তু তাকালো না। তাই সোজা কোলে তুলে নিয়ে খাবার টেবিলে আসলাম। আমি চিকেন থেকে খাবার এনে মৌকে মুখে তুলে দিলাম, কিন্তু পাগলিটা খাচ্ছে না। হাঁ করো বলছি জামিল, খাবো না। আর দয়া করে আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। মৌ, হাঁ করো বলছি, না হলে কিন্তু। না হলে কি? আর কিছু বললাম না, তাই সোজা কিস করে দিলাম। মৌ আমার সাথে রেসপন্স দিল। একটু পরে ছেড়ে দিলাম। এক কিসে প্রায় 3 মিনিটের মতো। আহারে, কিস করতে কত মজা, দুজনই হাঁপাচ্ছি। তখন মৌ বলল, তুমি তো খুব ভালো কিস করতে জানো।
এসো আরেকটা কিস করো। মৌ, ধ্যাত, আর করব না, এখন চুপচাপ খেয়ে নাও, আমারও খুব খিদে লাগছে। জামিল, কি তোমারও ক্ষুধা লাগছে? সে কথা আগে বলবে না পাগল? তুমি হাঁ করো, আমি মুখে তুলে খাওয়াচ্ছি। তুমিও তো খাওনি, আগে তুমি হাঁ করো, আমি নিজ হাতে খাওয়াবো। আগে তুমি খাবে, তারপর আমি খাবো, না হলে কিন্তু খাবো না। আচ্ছা বাবা, আমিও আগে খাচ্ছি। মৌ আমাকে আগে খাওয়ালো, তারপরে মৌ। আমাদের এরকম কাণ্ড দেখে নিশি খুব বেশি হাসছে, তাই তাড়াতাড়ি খেয়ে আমার রুমে চলে গেলাম। আজকে রাত্রেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে আমি, মৌ আর নিশি চলে গেলাম এয়ারপোর্টে। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আব্বু আম্মুর মুখ দেখতে পেলাম। তাদের কাছে থেকে লাগেজগুলো আমি গাড়িতে নিয়ে রাখলাম। আর মৌ আব্বু আম্মুকে পায়ে ধরে সালাম করলো। আব্বু আম্মু তো মৌ আর নিশিকে পেয়ে আমার কথা ভুলে গেছে। মনে হচ্ছে আমি তাদের সন্তান, নাকি মৌ আর নিশি তাদের সন্তান। আসলে আজকে এই দুইটাকে নিয়ে একটু হিংসা হচ্ছে। আব্বু আম্মু সহ সবাই গাড়িতে উঠে পড়েছে। আমি গাড়িটা একটান দিয়ে বাসায় এসে দেখি ছোট আব্বু আর ছোট আম্মুও চলে এসেছে। আব্বু আজ তার ভাইকে প্রায় 10 বছর পর দেখলেন। আহা, তাদের কি প্রীত! আজকে আমাদের বাসাটা খুবই আনন্দিত মনে হয়, কারণ সবাই আজকে বাসায়। আমি তাদের আনন্দিত দেখছি আর নিজেও খুব খুশি হচ্ছি। একটু পর আমার ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। সেখানে শীতের হাওয়া খাচ্ছি। আমার পিছন থেকে হঠাৎ করে কে যেন আমায় পিছনে ঘুরে দেখি মৌ আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বললাম না। পাগলিটাও মনে হয় আজকে খুব খুশি। আমায় জড়িয়ে ধরে রাখে আর বড় করে নিঃশ্বাস নিচ্ছে। এর নিঃশ্বাস এসে আমার জারে পড়ছে। আহা, কি এক অনুভূতি! একটু পর পাগলিটা বলল, জান পাখি জামিল, তোমাকে আর কয়েকদিন পর কাছে পাবো। যেদিন বিয়ে হবে সেদিন কাছে পাবে। এই বিয়েটা কবে হবে? ওয়ে বিয়ের পাগল হলে কেন? তো কি করব, বিয়ে ছাড়া তো আর তোমাকে কাছে পাবো না। আর বেশি না, কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর দেখা যাবে। আচ্ছা, অপেক্ষা করলাম। সেই 10 বছর থেকে অপেক্ষা করতে করতে এখনো আমার অপেক্ষা শেষ হয়নি। অভিমানী কণ্ঠ, আরে এরকম বলো না। আচ্ছা, আমি ছোট আম্মুকে বলছি। বলো, গিয়ে যাও। আম্মুকে আবার বলিও না যে আমি বলছি বিয়ের কথা। হা হা, যা কেন? আমার কথা বললে ঝাড়ু পিটা করবে আমাকে। ভয়ও লাগে, তাই না? না, ভয় লাগে না, তবে লজ্জা লাগে। আর না হয় আম্মু কি ভাববে? এতক্ষণ মৌ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, এখন আমি উল্টো দিকে ঘুরে মৌকে আমার বাহু ডোরে আবদ্ধ করে নিলাম আর বললাম, আচ্ছা যাও, একটা দিন অপেক্ষা করো, তারপর ইয়ে হয়ে যাবে। এই ইয়েটা কি? ইয়েটা হলো বিয়েটা। ও আচ্ছা, এভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর দুজনই নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি সবাই ডাইনিং রুমে বসে আছে। নিশি আমাদেরকে দেখে বলল, ভাইয়া, তুমি আর আপু ছাদে এতক্ষণ কি করছিলে? নিশির কথায় আমি আর মৌ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এই শয়তান মেয়ে তো দেখছি আমাদের মান সম্মানের ফালুদা করবে। তখন আব্বু বললেন, আরে নিশি, চুপ থাকো, আর নেই, এদিকে আসো। আম্মু, হ্যাঁ বড় আব্বু বলল। আব্বুর কাছে গেল। আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তাই আব্বু আমাকে বললেন, এই ছাগল, তুই তোর রুমে যা তো। আব্বু, হায় আল্লাহ! আব্বু, এটা কি বললা? মনে মনে কি হলো, কথা কি কানে যায় না? আব্বু,
হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমি তো তোমাদের কেউ না, এখন এই মৌ তোমাদের সব। একথা বলে সেখান থেকে আমি চলে আসলাম, কিন্তু আব্বু আমাকে হঠাৎ করে এরকম কথা বলল কেন? আমি রুমে না এসে ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম তাদের কথা শোনার জন্য। দেখি আব্বু মৌকে বলছে, মা, আমরা তোমাদের বিয়েটা আগামী শুক্রবারে ঠিক করেছি, এতে কি তোমার কোনো আপত্তি আছে? হায় আল্লাহ, আকা এটা কি বললো? আগামী শুক্রবারে নাকি আমার বিয়ে? হাতে মাত্র 3 দিন আছে। মৌ তো বিয়ের কথা চেনে মনে মনে লাফাচ্ছে, কিন্তু সেখানে সবার সামনে তো আর কিন্তু বলতে পারছে না। তারপরও বলল, বড় আব্বু, তোমাদের যখন ইচ্ছে তখন আমার এখানে অমত করার কি আছে? মৌ: ও আচ্ছা, যা তাহলে, তুমি এখন যাও, আর কালকে জামিলকে নিয়ে মার্কেটে যেও। আব্বু: আচ্ছা বড় আব্বু। মৌয়ের রুমে চলে গেল, আর আমিও আমার রুমে চলে গেলাম। দুপুরবেলা খাওয়ার জন্য নিশি এসে আমাকে ডেকে গেল, তাই আমি নিচে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, শুধু মৌ বাদে। আমিও গিয়ে বসে পড়লাম টেবিলে। একটু পর মৌ এসে আমার সামনে চেয়ারে বসলো। আমরা সবাই খাওয়া শুরু করলাম। অর্ধেক খাওয়া শেষে হঠাৎ করে পায়ের মাঝে কে লাথি দিল, আর আমি সাবে বললাম, আহ আহ, ও মা গো! আমার চিৎকার শুনে সবাই আমার দিকে চেয়ে থাকলো। ছোট আম্মু বলল, বাবা, কি হয়েছে তোমার? ছোট আম্মু: কি বলবো ভেবে পাচ্ছি না। মৌয়ের দিকে চেয়ে দেখলাম খুব হাসছে, তার আমাকে চোখ টিপ মারলো। আর মানে, মৌ আমাকে লাথি দিল। শালিক খুব জোরে লাথিটা দিল আমাকে। কি করে কথা বলিস না কেন? কি হয়েছে আব্বু? ও আমি বলছি ইলিশ মাছ খাবো না, তারপরও ইলিশ মাছ রান্না করলে আমার গলায় কাটা লেগেছে, তাই চিৎকার করেছি। মিথ্যে কথা বললাম। ও এখন কি কাটা আছে আম্মু? না, মনে হয় চলে গেছে। জামিল: পাগল একটা। আম্মু: আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। আমার খুব রাগ হচ্ছে, পারতাম নি কত জোরে একটা লাথি দিল। রুমে এসে বসে বসে ফোন টিপছি, তখন মৌ আমার রুমে আসলো। কি হয়েছে, এখানে আসলে কেন? জামিল: ভালো লাগছে, আসছি। মৌ: ভালো লাগছে তাই না? খাওয়ার সময় পায়ে লাথি দিলে কেন? ভালো লাগছে ভাই। আচ্ছা, খাটে এসে বসো। আচ্ছা, বসলাম। মৌ খাটে যখন বসলো, তখন আমি মৌকে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। মৌ আমার এই কাণ্ড দেখে, হ্যাবলা, দরজা লাগাতে হবে না, আমি তোমার কাছেই এসেছি। না, তারপরও লাগিয়ে দেই। দরজা লাগিয়ে মৌকে খুব জোরে শক্ত করে কাড়িয়ে ধরলাম। মৌও কোনো নড়াচড়া করলো না, সেও আমাকে জড়িয়ে ধরলো। তারপর ওর চুলের পিছনে আমার এক হাত রেখে আর আরেক হাত ওর কোমরে রেখে লম্বা করে একটা কিসও দিলাম। এক সময় একে ছেড়ে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না, তবে খুব ভালো একটা অনুভূতি লাগলো। মৌকে কিস করার পর ছেড়ে দিলাম। ভেবেছিলাম পাগলিটা চলে যাবে, কিন্তু কান্না করে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর কান্না আমি সহ্য করতে পারি না, তাই বললাম, পাখি, কান্না করছো কেন? জামিল: আরে এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। যখন তুমি বিদেশে ছিলে আর আমার সাথে খাটাসের মতো কথা বলতে, তখন আমি ডাকতাম, তুমি হয়তো একটু ঠিক না। মৌ করা কারা করে এই ওই কথা। আসলে সে সময় তোমার সাথে এরকম কথা বলেছিলাম যাতে
দেশে এসে তোমাকে একটা সারপ্রাইজ দিতে পারি। যখন বিদেশে ছিলাম তখন এর সাথে এক সময় ভালোভাবে কথা বলতাম না। এভাবেই ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসবো। এখন কান্না থামাও আর তোমার রুমে যাও। যাচ্ছি। মৌ চলে গেল আর আমি একটা ঘুম দিলাম। ফোনের রিংটোন ডাকে ঘুম ভেঙে গেল। ফোনটা নিয়ে দেখি মাহিম কল দিয়েছে, কিন্তু আমি রিসিভ করতে করতে কল কেটে গেল। তাই আমি আবার তাকে কল দিলাম। হ্যালো মাহিম, কিরে কি করিস? জামিল, এই তো এখন পুরোটাই ভালো আছি। তুই কি করিস? এই তো ঘুমিয়েছিলাম। ও আচ্ছা শোন, একটা খবর দিব তোকে। হয় বল। আমার আর জারিনের বিয়ে আগামী মাসে। তোর অগ্রিম দাওয়াত রইল ও অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা। আর আমারও সামনে শুক্রবারে বিয়ে। তোদের পরিবারের সবার দাওয়াত ও এত তাড়াতাড়ি? আর শুনলাম আঙ্কেল আন্টি তারা এসেছেন। হ্যাঁ, একবার বাসায় এসে দেখে যাস। আসবো। এখন তাহলে ভালো থাক, আমি কাজে আসি। মাহিনের সাথে কথা বলে বাহিরে একটু ঘোরাঘুরি করে আসলাম। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে মৌ আর আমি শপিংয়ে চলে গেলাম। সেখানে সকল শপিং করে বিকেলে বাসায় আসলাম। আর আজকে থেকে সারা বাড়ি সাজানো হচ্ছে। বিয়ের এখনো 2 দিন বাকি। আত্মীয় স্বজন আর মেহমানরা এসেছেন। 2 দিন পর আজকে আমরা বিয়ের পিঁড়িতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ের কাজ শেষ হলো। এখন রাত 1টা। আমি বাসরঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। প্রথমবার বাসর করতে যাচ্ছি, তাই একটু ভয় লাগছে। এক বালতি সাহস নিয়ে দরজাটা খুলে ভেতরে গেলাম। দরজা লাগানোর শব্দ শুনে আমার দিকে তাকালো। তারপর নিচে নেমে আমাকে সালাম করতে যাবে। তখন দৌড়ে বললাম, এই জান পাখি, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আর সারা জীবন এই বুকের মাঝেই রাখবো। জামিল, আমিও চাই সারা জীবন তোমার বুকের মাঝে থাকতে। মৌ, আচ্ছা তুমি এখন কাপড় গুছিয়ে করো, আমি একটু আসছি। কোথায় যাবে? জান পাখি, কোথাও যাব না, এই ক্রমে আছি। ও আচ্ছা, যাও। আমি আমার রুমের আলমারি থেকে একটা চিকন ডায়মন্ডের চেইন বের করলাম। এই চেইনটা আমি কানাডা থেকে এনেছিলাম মৌকে দেওয়ার জন্য, তাই আজকে দিচ্ছি। আমি খাটে এসে দেখি মৌ কাপড় পরে আছে, কিন্তু কুচিটা পারছে না। তাই আমি ওর কুচিটা ধরে যখন কোমরে গুঁজ দিব, তখন ওর সুন্দর নাভির দিকে আমার চোখ পড়ে যায়। তাই আর দেরি না করে নাভিতে একটা কিস নিলাম। আর মৌ সাথে সাথে চোখ বন্ধ করে নিল আর আমার মাথাটা শক্ত করে চেপে ধরল। এক সময় আমি সরে গেলাম। তারপর মৌ আবার খাটে বসলো। আমি এতক্ষণ মৌয়ের দিকে খেয়াল করিনি। আমার পরিটাকে গোলাপি কালার শাড়িতে কিন্তু সুন্দর লাগছে, তা বলে বোঝাতে পারবো না। আমি একধানে মৌ এর দিকে চেয়ে আছি। আমি তার দিকে এভাবে চেয়ে আছি দেখে বলল, অনেক রাত হয়েছে, খাটে এসো। ও আসছি। আমি খাটে বসে মৌকে বললাম, তোমার চোখটা বন্ধ করো, একটা সারপ্রাইজ দিব। আমার কথা মতো মৌ চোখ বন্ধ করলো আর আমি ওর গলায় চেইনটা পরিয়ে দিলাম। এবার চোখটা খুলো। জামিল, ও মা, এটা কোন দিন কিনলে? মৌ, হ্যাঁ, কানাডা থেকে এনেছিলাম তোমার জন্য, খুব সুন্দর। আচ্ছা আমার কাছে এসো। আসলাম। মৌয়ের কাছে যেতে ওর আমাকে এক ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর আমার ঠোঁট জোড়া দখল করে নিল।
আজকে আর আমি বাখা দিলাম না, কারণ পাগলিটা আজকে থেকে আমার অনেকক্ষণ পর ছাড়লো, তাই আমি আবারও কিস করে দিলাম। কিন্তু অনুভূতি রে ভাই, বলে বোঝানো যাবে না। একটু পর নিড়ে বিড়ে এর কাপড় খুলতে লাগলাম।